ওকে, আমরা গত ক্লাস থেকে শুরু করেছি ডিজাইন অফ গেটিং সিস্টেম এলিমেন্টস। অর্থাৎ আমাদের গেটিং সিস্টেমের মধ্যে যে চারটা বেসিক পার্ট আছে, একটা হলো পোরিং বেসিন, একটা স্ক্রু, একটা রানার এবং একটা কেজ। তো এই চারটা বেসিক এলিমেন্টকে কিভাবে ডিজাইন করতে হয়, সায়েন্স বিহাইন্ড দিস ডিজাইন, সেটা আমরা আলাপ করছি। আমরা অ্যাকচুয়ালি ডিজাইন করছি না, আমরা ডিজাইন করার সময় কি কি জিনিসপত্র মাথায় রাখতে হবে সেই সমস্ত কথাগুলো আমরা আলাপ করছি। নেক্সট ক্লাসে আমরা অ্যাকচুয়ালি দেখবো যে কিভাবে অ্যাকচুয়ালি ডিজাইন করে। ওকে, সো গত ক্লাসে আমরা দেখেছি কিভাবে পোরিং বেসিন ডিজাইন করে এবং কিভাবে স্ক্রু ডিজাইন করে এন্ড স্ক্রু বেস ডিজাইন করে। আমাদের আজকে পার্ট যেটা, সেটা আমাদের আজকে দুটো লেকচার হবে। প্রথম লেকচারে আমরা রানার এবং গেট কি করে ডিজাইন করে সেটা দেখব, এবং পরের লেকচারটা কি করে ইনক্লুশনস কন্ট্রোল করা যায় ইউজিং ডিজাইন গেটিং সিস্টেম সেটা আলাপ করব। তো আমাদের আজকে হলো ডিজাইন অফ গেটিং সিস্টেম এলিমেন্ট পার্ট 2। আমাদের কাজ হলো কি করে রানার এন্ড গেট ডিজাইন করে সেটা আমরা আলাপ করব। ওকে, সো ডিজাইন অফ রানার যখন আমরা চিন্তা করব, তাহলে ফার্স্টলি আমাদের দেখতে হবে রানারের পারপাসটা কি। রানার হলো বেসিক্যালি একটা হরাইজন্টাল চ্যানেল ইন দ্য গেটিং সিস্টেম, সবচেয়ে বড় হরাইজন্টাল পার্ট, ইউজুয়ালি হরাইজন্টাল, যেটা দিয়ে লিকুইডটা ফ্লো করে। এন্ড সিন্স ইট ইজ হরাইজন্টাল, দুটো সিনারিও করতে পারে। একটা হলো বাই ফ্রিকশন ভেলোসিটি রিডিউস করতে পারে, আর একটা হলো বাই মোমেন্টাম ভেলোসিটি ক্যান ইনক্রিজ। সো এই দুটো সিনারিও আমাদের মাথায় রাখতে হবে। এবং যেহেতু লম্বা একটা রাস্তা পাড়ি দিচ্ছে লিকুইড মেটাল, এবং যার কারণে যদি অপরচুনিটি থাকে তাহলে টার্বুলেন্স ক্যান জেনারেট। এছাড়াও যেটা হতে পারে, যদি এর মধ্যে কোনো ইম্পিউরিটি থাকে, তাহলে এবারে লাইটার ইম্পিউরিটি, যেহেতু লম্বা একটা রাস্তা পাড়ি দিচ্ছে, তাদের একটা অপরচুনিটি থাকতে পারে উপর দিকে ফ্লোট করার জন্য, ইফ দেয়ার ডেনসিটি ইজ লাইটার দ্যান দ্য লিকুইড মেটাল। সো এই হলো মোটামুটি রানারের বেসিক কথাবার্তা। অ্যান্ড আমরা বলেছি যে ইট ইজ ইউজুয়ালি হরাইজন্টাল। সো আমরা নর্মাল যে টু পার্ট মোল্ড করি, হরাইজন্টাল মোল্ড, উপরে কোপ থাকে নিচে ড্র্যাগ থাকে, এই ধরনের ক্ষেত্রে আমরা সাধারণত রানারটাকে হরাইজন্টাল করি। এবং এই রানারটা ইউজুয়ালি মোল্ড জয়েন্ট যেটা আছে, কোপ অ্যান্ড ড্র্যাগের যে জয়েন্ট, সেটা ফলো করে। সেখানে খেয়াল করো, এখানে অবশ্যই পোরিং বেসিন দেওয়া হয়েছে। পোরিং বেসিনটা হলো আলাদা একটা পার্ট। এই স্ক্রুর এখান থেকে শুরু করে এই পর্যন্ত হলো কোপ, এবং এই যে সারফেসটা আছে, এই সারফেসটাই হলো পার্টিং সারফেস। সো পার্টিং সারফেসের নিচে আছে রানার এবং স্ক্রু বেস, যদি আমরা স্ক্রু বেস ইউজ করি। তাহলে স্ক্রু বেস এবং রানার এই দুইটাই কেবলমাত্র পার্টিং লাইনের নিচে আছে, অর্থাৎ ড্র্যাগে আছে। কোপের মধ্যে এটা গেট আছে এবং কাস্টিং আছে। তো কাস্টিং এর এই বটম সারফেস যেটা এবং এই বটম সারফেস যেটা, সেটাও পার্টিং লাইনের পার্ট, এটা উপরের দিকে আছে। তো এটা হলো নর্মালি মোস্ট কমনলি ইউজ সিস্টেম, যেটা আমরা ইউজুয়ালি ইউজ করব while designing the system. So আমরা যেহেতু বলেছিলাম যে আমরা বটম পোরিং প্রেফার করি, সো বটম পোরিং বা বটম গেটিং। সো বটম গেটিং বলতে মিন করছি লিকুইড মেটাল একবার নিচে আসছে, দিস ইজ দ্য লোয়েস্ট পার্ট অফ দ্য গেটিং সিস্টেম যদি স্ক্রু বেস ইউজ করি। আদারওয়াইজ স্ক্রু বেস ইউজ না করে জাস্ট আমরা বেন্ড যদি করে দেই, তাহলে পরে এই হরাইজন্টাল চ্যানেল যেটা আছে রানার, এই রানারের বেসটা হলো দ্য লোয়েস্ট পার্ট অফ দ্য গেটিং সিস্টেম। তো এর উপরে সবসময় লিকুইড মেটাল উপর দিয়ে মুভ করবে। সো এখান থেকে গেটে আসতেছে, গেট থেকে কাস্টিং এ যাচ্ছে। লিকুইড মেটাল অলওয়েজ ফ্লোজ এট দ্য এগেইনস্ট দ্য গ্র্যাভিটি। সামটাইমস প্রয়োজন পড়ে ভার্টিক্যাল জয়েন্টেড মোল্ড, অর্থাৎ মোল্ড বিকামস ভার্টিক্যাল, নট হরাইজন্টাল। ভার্টিক্যাল করলে পরে ভেরি ইজি টু মেকানাইজ। আমরা মোল্ড যখন করবো তখন এটা আলাপ করবো। সামটাইমস টু পার্ট মোল্ড যখন করা হয়, একটা মোল্ডের এই পাশে থাকে একটা ক্যাভিটি, এই পাশে থাকে ক্যাভিটির বাকি অংশটা। তো তারপরে দুইটা যখন একসাথে মিলানো হয়, তখন এই কাস্টিং এর ক্যাভিটিটা ফর্ম করে। এই পাশে যায় নিয়ে যখন আরেকটা মিলানো হয়, তখন এই দুইটা জয়েন্টের মধ্যে একটা ক্যাভিটি। সো একটা ভার্টিক্যাল সেকশনটাই এক পাশে অর্ধেক কাস্টিং, আরেক পাশে অর্ধেক কাস্টিং। তো এইভাবে কাস্টিং মোল্ড তৈরি করা হচ্ছে, এই পাশে পাশে লেগে যাচ্ছে। সো এটা কন্টিনিউয়াসলি একটা
বেল্ট কনভেয়ার বেল্টের উপরে মুভ করতেছে। সো ভেরি ইজি টু মেকানাইজ, মাস প্রোডাকশন করা ভেরি ইজি। সো এই ধরনের ক্ষেত্রে ভার্টিক্যাল পার্টিং লাইন প্রেফার করা হয়, এবং ভার্টিক্যাল পার্টিং লাইন যদি হয় সেই সমস্ত ক্ষেত্রে স্ক্রুর সাথে রানারটা সামটাইমস ইনক্লাইন ভার্টিক্যাল বা ইনক্লাইন আপহিল বলা হয়েছে, সেটা করা হয়। তো এখান থেকে বিভিন্ন জয়েন্টের মাধ্যমে ইফ দ্য কাস্টিং ইজ ভেরি হাই, হাইট যদি বড় হয় তাহলে পরে রানার থেকে কয়েকটা ফ্লো নেওয়া যেতে পারে। খেয়াল করো, আমরা আগেই বলেছি স্ক্রুর সাথে কখনোই কোনো কানেকশন দেওয়া যাবে না। স্ক্রুর সাথে কানেকশন দেওয়া যাবে না কেন? কারণ স্ক্রু থেকে যে লিকুইড মেটাল যখন ফ্লো করবে তখন এর মধ্যে চলে যাবে, আগে এর মধ্যে মুভ করবে। কিন্তু এখানে রানারের মধ্যে দেওয়াতে ওই সমস্যাটা হচ্ছে না, কারণ লিকুইড মেটাল উপর দিকে উঠতেছে। তো যখন এখান দিয়ে যাবে সেখান দিয়ে জেনে উপর দিকে মুভ করবে। যতক্ষণ এইখানকার যে লিকুইডের লাইন মানে লিকুইডের সারফেস, এখানকার লিকুইডের সারফেস মাস্ট বি হরাইজন্টাল, দুইটা সেম সারফেস হবে। সুতরাং লিকুইড গুলো এটার ভিতরে এবং এটার ভিতরে একসাথে উপরে মুভ করছে। এজ এ রেজাল্ট এখান থেকে ফল করার কোনো স্কোপ নাই, কারণ এখানকার লিকুইড মেটালের সারফেস এখানকার লিকুইডের সারফেস সেম। সো এই অ্যাডভান্টেজটা এখানে পাওয়া যায়, মেকানাইজেশনটা এই মূল উদ্দেশ্য। ওকে, রানার শুড বি অ্যারেঞ্জ আন্ডার দ্য কাস্টিং, এটা প্রয়োজন বটম গেটের সিস্টেমের কারণে। সো আমরা যদি এই ধরনের কাস্টিং এর ছবি দেখাই তাহলে আমরা বলেছি রানারটা গেটে থাকবে এবং তার উপরে গেট গুলো হবে। সো এগুলো সবগুলো কোপে থাকবে। So that runner is connected to the mold cavity by vertical gates. So সবকিছু উপর দিকে থাকবে। This will allow runner to fill completely. So এই গেটে যাওয়ার আগে রানার অবশ্যই ভরতে হবে, না হলে পরে উপরে গেটে যাবে না, যেটা আমাদের জন্য ম্যান্ডেটরি। আমরা বলছি সিস্টেম মাস্ট বি ফুল এট অল কস্ট। সো এইটা ফুল না হলে পরে গেটে কখনোই যাবে না, যেটা আমরা চাই। কারণ এটা ভরবে, এর ভিতরে যে বাতাস আছে সেটা গেট দিয়ে উপর উঠে যাবে, গেট দিয়ে লিকুইড মেটাল নিচের দিকে এটা উপর দিকে উঠতে থাকবে, বাতাসগুলো উপর দিকে। এটা একটা ফিডার দেওয়া হয়েছে টপে, ফিডার খালি আছে, এর উপর দিয়ে বাতাসগুলো চলে যাবে। সো লিকুইড মেটাল আস্তে আস্তে উপর দিকে মুভ করবে, বাতাসগুলো উপর দিকে উঠতে থাকবে। সো দ্যাট ইজ দ্য আইডিয়াল সিনারিও যেটা আমরা প্রেফার করতে চাই। যদি কাস্টিং এর ডাইমেনশন এমন উদ্ভট হয় যেখানে দুইটা মোল্ড চেয়ে তিনটা মোল্ডের প্রয়োজন পড়ে, অর্থাৎ এইটার কাস্টিং এর পার্টিং লাইন একটা আছে যেটা দুইটা মানে পার্ট মোল্ডের মধ্যে দিতে হয়, এই অবস্থা যদি হয় তাহলে পরে আমরা যদি বটম পুলিং সিস্টেম প্রেফার করতে চাই তাহলে পরে থার্ড আরেকটা লাগে, ফ্লাক্স লাগে, যে ফ্লাক্সের মধ্যে যে পার্টের মধ্যে যাবে হলো রানার। সো বেসিক্যালি রানারটা পার্টিং জয়েন্টের নিচে আছে এবং এর উপরে সবগুলো লিকুইড মেটাল মুভ করবে। তো এই ধরনের সিনারিও হয় যদি কাস্টিং এর ডাইমেনশন ডিফারেন্ট হয়, দুইটা মোল্ডের মধ্যে অ্যালাউ করে না। তো এই ধরনের সিনারি যদি আমরা এখানে মোল্ডটা দিতে পারবো কিন্তু রানারটা দিতে পারবো না, সেই জন্য রানার দেওয়ার জন্যই আমাদের থার্ড আর একটা জয়েন্ট লাগে। ওকে, মোল্ডিং রানার ইন কোপ, আমরা এটা কথা আগেও একটু আলাপ করেছি। জাইকার বইয়ের সমস্ত ডিজাইনগুলো সাধারণত এই ধরনের পাবা, এবং আমরা আরো বলেছি যে এই ধরনের সিস্টেম কেবলমাত্র ইউজ করা হয় আয়রন অ্যান্ড স্টিল ফাউন্ডারিতে, বিকজ আগেকার দিনে আয়রন অ্যান্ড স্টিল দিস আর টু কমন কাস্টিং অ্যালয় ছিল। অ্যালুমিনিয়াম তখনও খুব একটা জনপ্রিয় হয়নি, অ্যালুমিনিয়াম ততটা আসেনি। তো এই আয়রন এবং স্টিল ফাউন্ডারির মূল প্রবলেমে ছিল যেহেতু এদের মেল্টিং পয়েন্ট ভেরি হাই, সো এই হাই টেম্পারেচার অ্যাটেন্ড করা ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এজ এ রেজাল্ট সুপারহিট ছিল খুবই কম, এবং এই সুপারহিট কম থাকার কারণে ফ্লুইডিটি ওয়াজ এ বিগ কনসার্ন, যার জন্য মূল উদ্দেশ্য ছিল যত তাড়াতাড়ি মোল্ড ভরা যায়, এবং এই জন্যই ফিলিংটা ছিল এইডেড বাই গ্র্যাভিটি, এবং এইডেড বাই গ্র্যাভিটি হওয়ার কারণে সবকিছু নিচের দিকে লিকুইডের নিচের দিকে মুভ করতো। এটা হলো এক নম্বর, যাতে করে যত তাড়াতাড়ি মোল্ড ভরা যায়, ফিলিং দ্য মোল্ড অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল। দিস ইজ ওয়ান রিজন। নাম্বার টু রিজন ছিল, আমরা জানি যে আয়রন অ্যান্ড স্টিলের ডেন্সিটি হলো অ্যারাউন্ড 7। সো যদিও আয়রন, বাই দ্য ওয়ে আয়রন বলতে এখানে কাস্ট আয়রন মিন করা হচ্ছে। সো কাস্ট আয়রন ডেন্সিটি আরেকটু লাইটার। সো এভারেজে যদি 7 বলি, এর মধ্যে যত ধরনের ইনক্লুশনস আছে, স্ল্যাগ বা ইম্পিউরিটি আদার যা যা আছে, সব কিছুই লাইটার দ্যান দ্য লিকুইড মেটাল। অ্যাজ এ রেজাল্ট উদ্দেশ্যটা এরকম ছিল, লিকুইড মেটাল এখান দিয়ে যাবে, এখান দিয়ে যাওয়ার সময় স্ল্যাগ গুলো বা ড্রস গুলো লাইটার হওয়ার কারণে উপর দিকে ভেসে উঠবে এবং এই রানারের টপ সারফেসে লেগে যাবে,
নিচ দিয়ে লিকুইড মেটালটাই শুধু ফ্লো করবে। দ্যাট ওয়াজ দ্য প্ল্যান। সো দুটো পারপাস, একটা পারপাস হলো as quickly as possible to aid or to compensate fluidity, যাতে ফ্লুইডিটির কারণে কাস্টিং ইনকমপ্লিট না হয়। আর একটা হলো লিকুইড মেটালের মধ্যে যে স্ল্যাগ গুলো ভাসতে থাকে লাইটার হওয়ার কারণে, সেগুলো যেন উপরে সারফেসে অফ দ্য রানার লেগে যায় and separate হতে পারে, নিচে দিয়ে লিকুইড মেটাল যেন মুভ করতে পারে। দ্যাট ওয়াজ দ্য good intention. However, all these just intentionই থেকে যায়, বিকজ আমরা জানি লিকুইড মেটাল যখন মুভ করে, এখান থেকে যখন আমরা মুভ করালাম, তখন লিকুইড মেটাল যখন নিচের লাইনে নিচে এসে পড়লো, নিচে এসে পড়ে হরাইজন্টালিতে যাবে, যদি কোনো এর সাথে কানেকশন না থাকতো তাহলে এটা ভরা শুরু করতো। কিন্তু যেহেতু এটার নিচে গেট আছে, লিকুইড মেটাল ইমিডিয়েটলি রানার থেকে গেটে চলে যাবে, এখান থেকে গেটে চলে যাবে। সো এই রানার ভরার আগেই এটা গেটে চলে যাবে, এবং গেটের নিচে যেহেতু বিরাট বড় একটা রিজার্ভার আছে হুইচ ইজ দ্য কাস্টিং, লিকুইড মেটাল এখান থেকে যে নিয়ে গেটে চলে যাবে, গেট থেকে সরাসরি কাস্টিং এ যেতে থাকবে। সো এটা কন্টিনিউয়াসলি হতে থাকবে। এই রানার আর কখনোই ভরবে না। রানার যদি কখনোই ভরতেছে না, তাহলে যে উপরে লিকুইড স্ল্যাগ গুলো ভেসে যাবে সেটাও কোনোদিনও হবে না, স্ল্যাগ গুলো সরাসরি এর ভিতরে ঢুকে যাবে। সো এইটা দিস ইজ দ্য রিয়েলিটি, এবং যার কারণেই আমরা এই যে 10 রুলস অফ গেটিং সিস্টেম কথা বলেছিলাম, বা একদম প্রথমেই আমরা ডিজাইনের সময় আলাপ করেছিলাম, দুইটা কথা বলেছিলাম, সেখানে নো ফলের কথা বলেছিলাম। সো নো ফল ক্রাইটেরিয়া এখানে গ্রেটলি ভায়োলেট করছে, যার কারণে আমরা বলি যে রানার ইন দ্য কোপ, যেটা উপরে আছে, কাস্টিং in the drag is not recommended for any type of casting, not even gray iron. গ্রে আয়রনের কথা পার্টিকুলারলি কেন বলা হলো? বিকজ আমরা বলেছিলাম গ্রে আয়রনের সাথে গ্রিন স্যান্ড সিস্টেমের একটা ভালো সক্ষতা আছে, যার কারণে সাধারণত ডিফেক্ট গুলো মিনিমাইজ আকারে পাওয়া যায়। সো ইভেন দ্যাট টাইপ অফ কাস্টিং এর বেলায়ও আমরা এই ধরনের টপ কোডিং সিস্টেম বা এই মোল্ডিং রানার ইন দ্য কোপ আমরা অ্যালাউ করবো না, এটা কখনোই করবো না। বাই দ্য ওয়ে, এখানে একটা খেয়াল করো, স্ক্রুটা এখানে রিভার্স টেপার করে দেওয়া হয়েছে। রিভার্স টেপার আমরা অবশ্যই টলারেট করবো না, গত ক্লাসে বলেছি। তারপরেও রিভার্স টেপার কেন করে তার একটা লজিক মনে হয় আমি দিয়েছিলাম, এখানে আবার উল্লেখ করি। রিভার্স টেপার করলে পরে এটা ম্যানুফ্যাকচার করা ইজি, মোল্ডিং তো করা ভেরি ইজি। কারণ খেয়াল করো, এটা ছিল একটা মোল্ড, বিকজ দিস ইজ দ্য পার্টিং লাইন। তো পার্টিং লাইনের নিচে ড্র্যাগটা তৈরি করা হলো, আর মোল্ডটা যখন ডিজাইন করা হয় এটাকে আগে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে তারপরে স্ক্রুটা বসাইতে হয়। এই উল্টে দিয়ে স্ক্রুটা বসাতে গেলে পরে এই ধরনের টেপার লাগবে, কারণ এটা আলটিমেটলি উল্টে যাচ্ছে। উল্টে গেলে তখন উপর থেকে স্ক্রুটার প্যাটার্নটা সরিয়ে ফেলা ইজি, যার কারণেই রিভার্স টেপারটা লোকজন ইউজ করে, সিম্পলি ফর ইজি অফ রিমুভাল অফ দিস টেপার প্যাটার্ন, আর কোনো কারণে নয়। Okay, so আমরা will not use this type of system at all. Okay, size of the runner কেমন হবে? একটা রিসার্চ থেকে দেখা গেছে স্ক্রু এক্সিট এরিয়া এবং রানার এক্সিট এরিয়া এই দুটো রেশিও যদি 1 হয়, অর্থাৎ স্ক্রুর এক্সিট ডাইমেনশন রানারের ডাইমেনশন যদি সেম রাখি, তাহলে ভেলোসিটি উইল বি দ্য সেম। এবং যেহেতু একটা লং একটা ফলের পরে লিকুইড মেটাল যা ভেলোসিটি গেইন করে, ভেরি হাই ভেলোসিটি আমরা দেখেছি, তো এই হাই ভেলোসিটিটাই লিকুইড মেটাল, হাই ভেলোসিটির লিকুইড মেটালই রানারের ভিতরে ঢুকে যাচ্ছে। সো এজ এ রেজাল্ট হাই মেটাল ভেলোসিটি টার্বুলেন্স জেনারেট করবে। অন দ্য আদার হ্যান্ড, যদি আমরা স্ক্রুটাকে একটু এনলার্জ করে দিই, ডাবল করে দিলে পরে ইট ইজ এক্সপেক্টেড দ্যাট মেটাল ভেলোসিটি উইল বি রিডিউসড টু হাফ। সো অপটিমাম মেটাল ভেলোসিটি পাওয়া সম্ভব। রানার মোটামুটি ভাবে র্যাপিডলি ফিল করে, at the same time মোটামুটি একটা টাইম পায় যাতে করে বাবল গুলা বেরিয়ে যেতে পারে। সো এই 2 রেশিওটা ইউজুয়ালি প্রেফারেবল ফর, আমরা বলছি যে এই আনপ্রেসারাইজ গেটিং সিস্টেমের জন্য এই কথা রেশিওটা 2 বলেছিলাম। 2 না হয়ে যদি 3 হয়, অর্থাৎ আরো যদি বড় করে দেই রানার, তাহলে পরে স্টার্টস টু বি ডিফিকাল্ট টু ফিল। যেহেতু ডিফিকাল্ট টু ফিল হয়, সুতরাং ভেনা কন্ট্যাক্টটা বা সাকিং অফ এয়ার এটার মধ্যে হতে থাকবে। at the same time যদি আরো বড় করি 4 টাইমস যদি করে দেই, তাহলে ইট ইজ সিম্পলি ওয়েস্টফুল, এটা কখনোই ফিল হবে না এবং কাস্টিং উইল বি
damaged. At the same time, percent yield of the casting will be very low. Okay. An alternative way to define runner area is by working back on the ingate area. So runner এর dimension কত হবে, আমরা এখন যে কথাটা বললাম, স্ক্রু থেকে আমরা হিসাব করলাম, স্ক্রুটাকে রেফারেন্স ধরে, স্ক্রু বটমটাকে রেফারেন্স ধরে আমরা হিসাব করলাম। সেটা না করে আমরা যদি গেট থেকে ব্যাক ক্যালকুলেশন করি, কিভাবে করব? আমরা জানি ওই পার্টিকুলার লিকুইড মেটালের ক্রিটিক্যাল ভেলোসিটি কত। সো ক্রিটিক্যাল ভেলোসিটি যদি জানি, তাহলে ওই ক্রিটিক্যাল ভেলোসিটি মাস্ট বি ইন দ্য গেট, কারণ গেট উড বি অ্যাক্ট এজ এ চোক ফর আনপ্রেশারাইজ সিস্টেম। তো ওইখানে আমরা ভেলোসিটি হিসাব করে ওখানকার এরিয়াটা হিসাব করতে পারি যদি আমরা রেট অফ ফেলিং জানি। তো আমরা ওখানকার এরিয়া বের করতে পারি এবং ওই এরিয়াটা আলটিমেটলি আমরা রানারের মধ্যে কনভার্ট করব। এবং নর্মালি আমরা রানারের মধ্যে কনভার্ট কি করে করি, মনে আছে যে আনপ্রেশারাইজ সিস্টেমে 1:2:4 যেটা ছিল, অর্থাৎ গেট এরিয়ার অর্ধেক হবে রানার এরিয়া, রানার এরিয়া অর্ধেক হবে স্ক্রু এরিয়া। এই ধরনের যদি সিনারিও হয়, তাহলে এখান থেকে আমরা একটা পার্টিকুলার ফিলিং রেটের জন্য আমরা যদি ভেলোসিটি যদি জানি, কিউ ইকুয়াল টু এভি, মনে আছে? সো কিউ যদি জানি, কিউ মানে হলো ফিলিং রেট, কেজি পার সেকেন্ড যদি ধরি, তারপরে আমরা এভি হিসাব করে আমরা ভেলোসিটি কিউ ইকুয়াল টু এভি কেজি পার সেকেন্ড না ধরে মিটার কিউব পার সেকেন্ড, অর্থাৎ ফ্লো রেট, এখানে ভলিউম ফ্লো রেট হিসাব করছি। সো মিটার কিউব পার সেকেন্ড, কিউ সমান সমান এ টাইমস ভেলোসিটি। সো ভেলোসিটি যদি আমরা পার্টিকুলার অ্যালয়ের জন্য ফিক্স করে দেই, তাহলে আমরা এ বের করতে পারবো। সো এই এটা দিয়ে আমরা রানার ক্যালকুলেট করার সময় এটাকে অর্ধেক করে দেবো। সো এইটা একটা ব্যাক ক্যালকুলেশন, যেটার মাধ্যমে আমরা টিপিক্যালি রানার ডাইমেনশন কত হতে পারে সেটা একটা গেস করতে পারি। হাওয়ার আমরা যে কথাগুলো যেগুলো বললাম, রিসেন্ট ফাইন্ডিং কোত্থেকে আসলো? ভিডিও এক্স-রে রেডিওগ্রাফিক স্টাডি। এটার কথা আমরা বারবার বলছি। এটা হলো এক ধরনের, আমরা যখন কাস্টিং করব, মোল্ডটাকে রাখা হচ্ছে, মোল্ডের পিছনে থাকে হলো ক্যামেরা থাকে, যে ক্যামেরা দিয়ে এক্স-রে ক্যামেরা, যার মাধ্যমে আমরা এটা ছবি তুলতে থাকি। সো লিকুইড মেটাল যদি ফিল করি, যেহেতু এটা এক্স-রে ক্যামেরা, লিকুইড মেটালের ডেনসিটি ভেরি হাই। যখন মোল্ডটা স্যান্ড মোল্ড যদি হয়, তাহলে স্যান্ড মোল্ডের মধ্যে যে রানিং সিস্টেম যেটা আছে, রানিং সিস্টেম খালি রানিং সিস্টেম, এই খালি হওয়ার কারণে যখন আমরা ক্যামেরাতে দেখব, ওই জায়গাটা সাদা দেখতে পাবো, যেহেতু খালি। সো এক্স-রে পেনিট্রেট করতে, ইজিলি পেনিট্রেট করতে পারছে, সো এটা সাদা দেখবো। যখন লিকুইড মেটাল ঢালা হয়, তখন লিকুইড মেটাল ডেনসিটির কারণে জায়গাটা কালা হয়ে যায়। সো আমরা ইজিলি দেখতে পাই যে লিকুইড মেটাল ফ্লো করছে, লিকুইড মেটাল মুভ করছে। সো বিভিন্ন ধরনের গেটিং সিস্টেম ডিজাইন করে আমরা যদি ছবি তুলতে থাকি এবং এটা ভিডিওটা নিতে থাকি, তাহলে আমরা উই ক্যান অবজার্ভ হোয়াট ইজ হ্যাপেনিং ইনসাইড দ্য মোল্ড ক্যাভিটি, যেটা আমরা নর্মালি দেখতে পাই না, বিকজ ইট ইজ নট ট্রান্সপারেন্ট। তো এই ধরনের এক্সামিনেশন যখন আসে, তখনই রেডিক্যাল চেঞ্জ হওয়া শুরু হয় গেটিং সিস্টেম ডিজাইনের মধ্যে। তো এখানে আমরা যেটা বলছি যে রিসেন্ট ভিডিও এক্স-রে রেডিওগ্রাফি স্টাডিজ দেখে বোঝা যায় যে আমরা এই যে আনপ্রেশারাইজ সিস্টেমের কথা বলতেছি, অর্থাৎ স্ক্রু বটম থেকে এরিয়া ডাবল করে দিচ্ছি, তারপরে গেটে যা এরিয়া ডাবল করছি, এই যে এনলার্জ করছি, সেই এনলার্জ করলে পরে ক্যানট প্রিভেন্ট সিরিয়াস অ্যামাউন্ট অফ সারফেস টার্বুলেন্স। সো বড় হয়ে গেলে পরে সারফেস টার্বুলেন্স আমরা বন্ধ করতে পারি না। ভেলোসিটি ডিক্রিজ হচ্ছে, বাট সারফেস টার্বুলেন্স রিমেইনস অর ইট ইনক্রিজ। যেহেতু জায়গা বড় হয়ে যাচ্ছে, লিকুইড মেটালের অপরচুনিটি থাকে একটু মুভ অ্যারাউন্ড। তো এই জন্য বলা হয় যে এই ধরনের এক্সপেরিমেন্ট থেকে যেটা বলা যাচ্ছে, দ্য বেস্ট দ্যাট ক্যান বি অ্যাচিভ উইদাউট ড্যামেজ ইজ বাই এ 20% ইনক্রিজ, অর্থাৎ স্ক্রু এরিয়া থেকে রানার এরিয়াটা জাস্ট 20% ইনক্রিজ হবে। মনে আছে আমরা থার্ড টাইপ অফ গেটিং সিস্টেমের কথা বলেছিলাম, যেটা ছিল প্রেশারাইজড অর ন্যাচারালি প্রেশারাইজড সিস্টেম। ওইখানে আমরা 20% বা 10% ইনক্রিজের কথা বলেছিলাম। এইটাই এই এক্সামিনেশন থেকে এসছে, যে আমরা যদি জাস্ট বাড়িয়ে দিই, জাস্ট 10% or 20% বাড়াই, তাহলে পরে মোটামুটি ভাবে লিকুইড মেটালকে কন্টেইন করা যায়। চ্যানেলটা, রানারের চ্যানেলটা এত বড় হচ্ছে না যেখানে লিকুইড মেটাল টার্বুলেন্স জেনারেট করতে পারবে। ওকে, তাহলে রানারের সাইজ গেল। হোয়াট অ্যাবাউট দ্য শেপ অফ দ্য রানার? আমরা স্ক্রুটাকে বলি নর্মালি রেক্টাঙ্গুলার, সার্কুলার হলে ভালো হয়। সো আমরা ডিজাইন করি জাস্ট ফর ইজি অফ ম্যানুফ্যাকচার, আমরা এটা সার্কুলার করি। একটা সার্কুলার যদি হয়, রানার ক্যানট বি সার্কুলার, কারণ ওখান থেকে আবার গেট জেনারেট করতে হবে। সো রানার ইউজুয়ালি অলওয়েজ রেক্টাঙ্গুলার হয়, and
রেক্টেঙ্গুলার যখন হয় তখন এই রানারের সাথে এই স্ক্রুর সাথে রানারের অ্যাটাচমেন্টটা বিকামস লিটল বিট ডিফিকাল্ট, বাট in case of runner only, rectangular runner is very simple in design and easy to mold, easy to fabricate. এবং এই thickness of the runner আমাদের মনে রাখতে হবে, it should be as small as possible, এবং আমি একদম সবচেয়ে ভালো হয় যদি sessile drop যেটা আছে, আমরা sessile drop লিকুইড মেটালে বলেছি, sessile drop হলো যে একটা প্লেটের মধ্যে আমি যদি ওই পার্টিকুলার লিকুইডের একটা ড্রপ ফেলি, তাহলে এই ড্রপটা একটু নিচে হয়ে যেভাবে সেটেল করবে ওই হাইটটাকে বলে সেসাইল ড্রপ। তো লিকুইড মেটাল নরমালি যদি মুভ করে তাহলে ওই হাইটের একটা ফ্লো চ্যানেল তৈরি হয়। তো ঠিক অতটুকু হাইটের যদি আমি রানার ডিজাইন করতে পারি সেটা হবে আইডিয়াল, কারণ লিকুইড মেটাল তখন এট অল মুভ করার কোনো চান্স পাবে না। However, আমরা এটা দেখবো যে এটা কখনোই এটা করতে পারবো না, it will be always larger than the height of the sessile drop. So হলে পরে ভালো কথা, because this will constrict the flow of the liquid, allow little room for liquid metal to have turbulent flow. Okay, so আমরা যে এই জয়েন্ট গুলোর কথা যদি চিন্তা করি, তাহলে if it is rectangular, অর্থাৎ স্ক্রুটা যদি রেক্ট্যাঙ্গুলার হয় তাহলে পরে এমন হতে পারে আমরা এটা কিছুদূর নিয়ে এটাকে এনলার্জ করে দিলাম, সেটা হতে পারে, অথবা এটা হতে পারে যে এখান থেকেই এনলার্জ করে এটা ডাবল বা যে যত গুণ বড় করতে যায় সেটা করতে পারি, অথবা এখান থেকে করতে পারি একটা। তো ডিফারেন্ট ডিজাইনের এই স্ক্রু রানার জয়েনিং করা হয়। তো আমরা যদি এটা নিয়ে একটু আলাপ করি, তাহলে লিকুইড মেটাল যখন স্ক্রু থেকে রানারের দিকে মুভ করতে থাকবে হরাইজন্টালি, তাহলে বিকজ অফ দ্য ইনার্শিয়া ইন দিস ডিজাইন লিকুইড মেটাল সবসময় এদিকে চলে যাবে, এই জায়গাটা আর ঘুরবে না, এখানে চলে যাবে, এখানে বাড়ি খেয়ে তারপরে ভরা শুরু করবে। সো দিস ইজ নট বেনিফিশিয়াল। এইটা যদি আমরা এখানে দিয়ে দেই তাইলেও বেসিক্যালি কোনো লাভ হচ্ছে না, কারণ এখানে লিকুইড মেটাল এভাবেই যাবে। অন দ্য আদার হ্যান্ড যদি লিকুইড মেটাল রানারের ভিতরে, অর্থাৎ স্ক্রুটা যদি রানারের ভিতরে বসাই, তাহলে পরে যেটা হয় রানার থেকে এদিকে যাবে, চারিদিকে যেহেতু ওপেন আছে চারিদিকে যাবে, কিন্তু আলটিমেটলি এইখানে যেয়ে নিয়ে একটা বাড়ি খাবে, বাড়ি খেয়ে এদিকে ভিতরে ঢুকবে, এখানে বাড়ি খেয়ে ভিতরে ঢুকবে, অ্যাজ এ রেজাল্ট এই সেন্টারে একটা নেগেটিভ প্রেসার জোন তৈরি করে। সো এই ধরনের জয়েনিং নট রেকমেন্ডেড। বেস্ট ডিজাইন উড বি দিস ওয়ান। যদি আমরা একটা রেক্ট্যাঙ্গুলার স্লট করতে পারি, অর্থাৎ স্ক্রুটাও রেক্ট্যাঙ্গুলার হচ্ছে, একটা স্লট টাইপের স্ক্রু হচ্ছে যেটার উইডথটা একটু বড়, থিকনেসটা চিকন, সেটাকে স্লট হিসেবে ধরা হচ্ছে। এই স্লটটাকে জাস্ট একটা বেন্ড করে রানারের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে অফ সেম থিকনেস। সো এটা রেশিও ইকুয়াল টু 1 ধরা হয়েছে। আমরা যদি এটাকে একটু 20% বড় করতে চাই তাহলে আমরা আইদার এটা থিকনেসটা একটু বড় করতে পারি, অথবা এটা জয়েন করব, জয়েন করার সময় একটু এদিকে এরিয়া বড় করে দিতে পারি, জাস্ট অল্প, নট দ্যাট মাচ। তো এই ধরনের সিনারিও এখানে দেখা যাচ্ছে, এখানে দুইটাই বেন্ড আছে, এখানে শুধু ভিতরে ডায়ামিটারটা এটা রেডিয়াস করে দেওয়া হয়েছে। সো অবভিয়াসলি দিস ইজ দ্য বেস্ট ডিজাইন, দিস ইজ এটার চেয়ে একটু খারাপ ডিজাইন, হাউএভার প্রবাবলি অ্যাকসেপ্টেবল। তো আমরা ডিজাইন করার সময় এই ধরনের সিনারিও প্রেফার করব। ওকে, টেপার আনার কথা আমরা আগেই বলেছি যে যদি মাল্টিপল গেট ইউজ করা হয় একটা রানারের মধ্যে, এখানে যেরকম 3টা গেট ইউজ করা হয়েছে, তাহলে যেটা হবে বিকজ অফ দ্য ইনার্শিয়া লিকুইড মেটাল স্ট্রেট এদিকে চলে যাবে, এবং এই জায়গাটা হাই প্রেসার জোন ক্রিয়েট হওয়ার কারণে এখান দিয়ে লিকুইড মেটাল ভিতরে ঢুকবে, এই জায়গায় নেগেটিভ প্রেসার জোন তৈরি হবে, লিকুইড মেটাল এখান দিয়ে একদম বেরিয়েও চলে যেতে পারে। এই জায়গাটার মধ্যে যেটা হবে কিছু ভিতরে ঢুকবে কিছু বাইরে যাবে, বাট খুব একটা বেশি না, তো ফ্লো অলমোস্ট জিরো এই জায়গার মধ্যে হবে। তো এই ধরনের সিনারি যদি হয় তাহলে এই দুইটা না দিয়ে জাস্ট একটা দিলে পরেই এটার চেয়ে বরং বেটার রেজাল্ট হবে। তবে যদি এই ধরনের মাল্টিপল গেট ইউজ করতেই হয় তাহলে আমাদের বেস্ট অপশন হলো রানারের ক্রস সেকশন রিডিউস করে দেওয়া। দুই ভাবে করতে পারি। একটা হলো আমরা মনে করো এইখানে প্রথম গেটটা যখন ক্রস করে গেলাম তখন এখানে ক্রস সেকশন 3টা গেট আছে, তো এই ক্রস সেকশনকে যদি আমি 3 ভাগ করি, আমরা এখানে এসে নিয়ে 1/3 কমে দেব, সেখান থেকে একটু উপরে উঠে নিয়ে আমরা এখানে হরাইজন্টাল চ্যানেল যাব, এটা শেষ করার পরে আবার 1/3 করে এটা করব। তো এটা হতে পারে একটা বেস্ট, হলো গ্র্যাজুয়ালি কমিয়ে দেওয়া।
গ্র্যাজুয়ালি কমে দেওয়া। সো একটা ট্যাপার্ড একটা রানার ইউজ করা, স্মুথ স্ট্রেট ট্যাপার জিওমেট্রি, দিস ইজ দ্য মোস্ট বেনিফিশিয়াল ওয়ান। সো তাহলে আমাদের জিনিসটা যেটা দাঁড়াচ্ছে, যদি আমরা মাল্টিপল গেট ইউজ করি তাহলে আমরা রানারের প্রসেসন কমিয়ে দেব, এবং সবচেয়ে সহজ উপায় হলো এটাকে গ্র্যাজুয়ালি কমিয়ে দেওয়া। গ্র্যাজুয়ালি কমিয়ে দিলে কি হচ্ছে, প্রেশার মোটামুটি সব জায়গায় একই হবে। সো লিকুইড সেম ওয়েতে, সেম ভেলোসিটিতে বা সেম প্রেসারের উপর দিকে কাস্টিং এর ভিতরে পড়বে। আরেকটা সিনারিও যেটা আসতেছে সেটা হলো যে যদি আমরা ক্রস সেকশন সেম করে দেই, অর্থাৎ আমরা যদি রানারকে এক্সটেনশন না করি, রানার ভলিউম বাড়িয়ে যদি না দেই, তাইলে পরে যেটা হয় যে আমরা বলছি যে লিকুইড মেটালের এই স্ক্রু দিয়ে যে ফল হবে, এই লিকুইড মেটালের এক্সিটের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিতে লিকুইড মেটাল রানারের ভেতর দিয়ে চলে যাচ্ছে। তো এই ধরনের সিনারিও যদি হয় তাহলে পরে আমাদের উপায় হয় যে আদার মিনস ইউজ করা। এটা আমরা স্লাইটলি প্রেসারাইজ বা ন্যাচারালি প্রেসারাইজ সিস্টেমের মধ্যেও বলেছি, যেহেতু আমরা রানারের ভলিউম বাড়াচ্ছি না, সো বেস্ট ওয়ে হলো অন্য কোনো মেথড ইউজ করা, যাতে করে এই রানারের ভিতর দিয়ে যখন লিকুইড মুভ করবে ভেলোসিটি কোনোভাবে কমিয়ে দেওয়া। একটা ইজি ওয়ে হলো ফ্রিকশন ইউজ করা। সো ফ্রিকশনাল ফোর্স আমরা এটা কিভাবে করতে পারি, আমরা যদি কোনোভাবে একটা রাইট অ্যাঙ্গেল টার্ন করাতে পারি, যদি একটা বেন্ড করাতে পারি, স্ট্রিমলাইন বেন্ড না, রাইট অ্যাঙ্গেল বেন্ড, যদি এই ধরনের বেন্ড করাতে পারি তাহলে দেখা গেছে অ্যারাউন্ড 20% ভেলোসিটি ডিক্রিজ করে। এবং এই বেন্ডটা কিউমুলেটিভ, তার মানে আমরা যদি একটা বেন্ড না করে 2-3টা বেন্ড করি, 3টা বেন্ড যদি করি তাহলে 80% তিনটা যদি গুণ করি তাহলে 50% হয়, তার মানে আমরা ভেলোসিটি হাফ করে দিতে পারি। তো তার মানে এই না যে আমাদেরকে অবশ্যই রাইট অ্যাঙ্গেল বেন্ড করতে হবে, ঠিক আছে? সো বাট দিস ইজ ওয়ান ওয়ে অফ রিডিউসিং ফ্লো ভেলোসিটি। হাউএভার এক্সেস স্টাডিতে যেটা বলছে যে এই বেন্ড অপারেট তখনই যদি রেডিয়াস যেগুলো আছে, চ্যানেলগুলো বেন্ড যেটা করব সেই বেন্ড করার সময় চ্যানেলটা প্যারালাল যেন হয় সেটা ব্যবস্থা করা, অর্থাৎ একটার সাথে আরেকটার যে কানেকশন যেটা আছে সেই কানেকশন গুলো যেন প্যারালাল হয় সেটার ব্যবস্থা করা। সো দিস ইজ ওয়ান ওয়ে সো দ্যাট বাই ইন্ট্রোডিউসিং এ বেন্ড আমরা ভেলোসিটিকে রিডিউস করতে পারি। আরেকটা মেথড হলো ইউজ অফ ফিল্টার। যদিও ফিল্টারের পারপাস ভেলোসিটি রিডাকশন না, বাট উই ক্যান ইউজ filter in the gating system in the runner to reduce the velocity. And experiment থেকে দেখা গেছে যে আমরা যদি প্রপারলি এটা করতে পারি, velocity a factor of 4 or 5 times can be reduced. So this is a very efficient way but serving two purposes at the same time. One is filtering effect, filtering dross and other impurities, আর এটা হলো velocity reduction. ওকে, সো দিস ইজ অ্যাবাউট রানার। তাহলে আমরা রানার সম্বন্ধে একটু হাইলাইট আবার যদি করি, রানারটা হলো মোটামুটি ইন জেনারেল কেস হরাইজন্টাল হবে, এবং রানারটার শেপ আমরা চেষ্টা করবো রেক্ট্যাঙ্গুলার করার। এটার থিকনেসটা সবচেয়ে ভালো হয় যদি সিসাইল ড্রপের কাছাকাছি নিয়ে যাওয়া যায়, যাতে করে লিকুইড মেটালের মধ্যে কোনো ধরনের মুভমেন্ট করতে না পারে। সাইজ হিসাব করার সময় আমরা নর্মালি যদি আনপ্রেশারাইজ সিস্টেম ইউজ করি তাহলে পরে 2 টাইমস ইনক্রিজ করলে পরে সবচেয়ে ভালো ফল পাওয়া যায়। কিন্তু যদি আমরা ন্যাচারালি প্রেশারাইজ সিস্টেম ইউজ করি তাহলে 10 to 20% এনলার্জমেন্টের যে বেস্ট ওয়ে। আরেকটা ওয়ে আছে, আমরা যদি ব্যাক ক্যালকুলেশন করে গেটের থেকে যদি আমরা আসি তাহলে পরে রানারের ডাইমেনশন কেমন হবে সেটা আমরা মোটামুটি আইডিয়া করতে পারি। যদি আমরা ন্যাচারালি প্রেশারাইজ সিস্টেম ইউজ করি অথবা সিসাইল ড্রপ সিস্টেম যদি আমরা ইউজ করি, অর্থাৎ চিকন করে দেই রানার থিকনেস, তাহলে পরে খুব ভেলোসিটিটা রানারের মধ্যে একই রেটে চলে যায়। সো হাই ভেলোসিটিকে কন্টেইন করার জন্য কয়েকটা উপায় আছে। একটা উপায় যেমন আমরা বেন্ড করতে পারি, বেন্ড করলে 20% রিডাকশন ইন ভেলোসিটি অ্যাচিভ করা সম্ভব। আরেকটা হলো আমরা ফিল্টার ইউজ করতে পারি, তাইলে এবারে মানে 4 থেকে 5 গুণ পর্যন্ত ভেলোসিটি আমরা রিডিউস করতে পারি। So design of gate. So liquid metal should flow through the gating system, through the gate at a velocity lesser than the critical velocity. That is our main purpose, main objective. Gate এমন ভাবে ডিজাইন করব যাতে করে
গেটের ভিতর দিয়ে লিকুইড মেটাল ক্রিটিক্যাল ভেলোসিটি যা আছে তার কাছাকাছি অথবা তার চেয়ে কম ভেলোসিটিতে লিকুইড মেটাল মুভ করে এবং মুভ করবে ইন এ স্মুথ ম্যানার। সো এনডি যদি ভেরি হাই হয়, ভেলোসিটি যদি হাই হয়, তাহলে পরে মেটাল ফাউন্টেনিং ইফেক্ট হবে, স্প্ল্যাশিং হবে, টার্বুলেন্স হবে, এবং এই টার্বুলেন্স হওয়ার কারণে কাস্টিং উইল বি লস অর ড্যামেজ। এবং যেহেতু মোল্ড ক্যাভিটি বড়, রানারের সাইজ ছোট, তো রানারের মধ্যে টার্বুলেন্সের খুব একটা বেশি টার্বুলেন্স হতে পারবে না। কিন্তু কাস্টিং এর মধ্যে যদি টার্বুলেন্স হয়, হিউজ সাইজ হওয়ার কারণে টার্বুলেন্স উইল বি হিউজ, অ্যাজ এ রেজাল্ট ড্যামেজ শুড বি দ্য হাইয়েস্ট। ওকে, সো গেট প্লেসমেন্ট আমরা যেটা করব, নট এট দ্য এন্ট্রি অফ দ্য স্ক্রু, সরি এক্সিট অফ দ্য স্ক্রু। তো এখান থেকে আমরা এই ধরনের কোনো গেট ইউজ করবো না যাতে করে সরাসরি লিকুইড মেটালের মধ্যে চলে যায়। এখানেও আমরা এমন ভাবে করবো না যাতে করে লং ফল হয়। তো এই জিনিসগুলো আমাদের অ্যাভয়েড করতে হবে। অ্যাট দ্য সেম টাইম গেট অন এ স্ট্রেট সাইড ইফ পসিবল। তার মানে হলো যদি কোনো কাস্টিং এর মধ্যে কার্ভ সারফেস থাকে, এই কার্ভ সারফেসের মধ্যে যদি আমি গেট লাগাই তাহলে কি হবে, আমাদের গেট ডিজাইনের সময়, রানিং সিস্টেম ডিজাইনের সময় আমরা বলেছিলাম 6 নম্বর ক্রাইটেরিয়া ছিল ইজি অফ রিমুভাল। সুতরাং যদি গেটটা সাফিসিয়েন্টলি লার্জ হয় তাহলে এটা আপনি ভেঙে পড়বে না, এটাকে আমাকে কেটে ফেলে দিতে হবে। এখন একটা কার্ভ সার্ফেসের মধ্যে যদি আমি একটা গেট বসাই তাহলে পরে এটা কাটা উড বি ভেরি ডিফিকাল্ট। হ্যাকসো দিয়ে কাটতে গেলে পরে অনেক কার্ভ সার্ফেস ইট উইল বি ভেরি ডিফিকাল্ট। সো স্ট্রেট সার্ফেসের মধ্যে গেট বসানো এটাই সবসময় চেষ্টা করতে হবে। এবং আরেকটা জিনিস চেষ্টা করতে হবে, সেটা হলো যত শর্টেস্ট ফ্লো ডিস্টেন্স পসিবল কাস্টিং থেকে যত কাছে সম্ভব। সো গেট যেন আমরা একটা বড় লম্বা গেট করে ফেলি না যার ভিতরে লিকুইড মেটাল যেতে সময় পাবে। সো এভরিথিং শুড বি স্লিক যাতে করে তাড়াতাড়ি লিকুইড মেটাল মোল্ড ক্যাভিটির মধ্যে ঢুকতে পারে। ওকে, সো এ সেপারেট রানার এন্ড গেট প্রোভাইডস এ নাম্বার অফ রাইট অ্যাঙ্গেল চেঞ্জেস। আমরা আগে বললাম যে সো রানারের মধ্যে যদি আমি গেটটা আলাদা একটা গেট থাকে তাহলে এখান থেকে 90 ডিগ্রি বেন্ড হচ্ছে। সো বেন্ড হওয়া মানেই হলো ভেলোসিটি ডিক্রিজ করা। সো আমরা চেষ্টা করব সেপারেট গেট, সেপারেট রানার প্রোভাইড করার জন্য, যাতে করে লিকুইড মেটাল রানারের মধ্যে লম্বা চ্যানেল দিয়ে মুভ করবে, আগে লম্বা লাইন দিয়ে মুভ করার সময় সে একটু সময় পাবে, ফ্র্যাকশন অফ সেকেন্ড সময় পাবে সে কাম অ্যান্ড কোয়াইট হওয়ার জন্য, এবং লাইটার পার্টিকেল গুলো, লাইটার ফেজ গুলো উপর দিকে ভেসে ওঠার জন্য। গেট এরিয়া কত হবে? আমরা বলছি যে ক্রিটিক্যাল ভেলোসিটি যাতে ফেভার করে, ক্রিটিক্যাল ভেলোসিটি নিচে যাতে যায় তার ব্যবস্থা করা। সো যদি তার চেয়ে ক্রিটিক্যাল ভেলোসিটি বা তার চেয়ে নিচে যদি যায় তাহলে লিকুইড মেটাল এই ধরনের ভাবে ভরবে। সো গেটের উপর গেট দিয়ে উঠবে, উঠে নিয়ে জাস্ট কাম অ্যান্ড কোয়াইট ম্যানারে লিকুইড মেটাল কাস্টিং এর ভিতরে মোল্ড ক্যাভিটির ভিতরে ঢুকবে। ভেলোসিটি যদি ভেরি হাই হয় মোল্ড ক্যাভিটির ভিতরে এই ধরনের ফাউন্টেনিং ইফেক্ট হবে। সো এইটা আমরা চেষ্টা অ্যালাউ করবো না। আমরা চেষ্টা করব যাতে গেট এরিয়া এমন হবে যেন এই ধরনের ফ্লো ইনসাইড দ্য ক্যাভিটি পসিবল হয়। তো একটা কুইক চেক করতে পারি, ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম কাস্টিং এর জন্য ডেনসিটি যদি 2500 ধরি এবং 1 কেজি পার সেকেন্ড হিসাবে যদি ফ্লো রেট হয়, গেট ভেলোসিটি যদি আমি 0.5 ধরি ফর অ্যালুমিনিয়ামের জন্য, তাহলে এবারে আমরা হিসাব করতে পারি এখান থেকে গেট এরিয়া উড বি অ্যারাউন্ড 800 মিলিমিটার স্কয়ার। সো একটা যে গেট এরিয়া ইউজ করবো সেটা 800 মিলিমিটার স্কয়ার দিতে হবে। তাহলে পরে এই ধরনের কাস্টিং এর জন্য আমরা 0.5 মিটার পার সেকেন্ডে লিকুইড মেটাল ভিতরে মুভ করাতে পারবো। ঠিক আছে, যদি মনে করি যে ওকে আমাদের গেটের জায়গা বেশি আছে, 2টা গেট সম্ভব, এই ধরনের 800 মিলিমিটারের 2টা গেট সম্ভব, তাহলে আমরা যদি 2টা গেট দেই তাহলে 800 800 1600 হচ্ছে, তখন ফিল্ড রেট অর্ধেক হয়ে যাবে, ভেলোসিটি উইল বি রিডিউসড। অথবা যদি মনে করি ওকে আমরা ভেলোসিটি বাড়ায় দিতে পারি, ডাবল করতে পারি, অন্য কোনো মেন্সে আমরা ভেলোসিটিকে কন্টেইন করতে পারি, সেক্ষেত্রে আমরা গেট এরিয়া অর্ধেক করে দিতে পারি। সো দিস ইজ এ কুইক চেক, ভেরি এফিশিয়েন্ট মেথড, থাম রুল বলা যেতে পারে, যে আমরা হিসাব করতে পারি গেট এরিয়া কিরকম লাগে। বিভিন্ন ধরনের গেট আছে, আমরা যদি একটু খেয়াল করি, ওয়ান অফ দা কি বলবো ওয়ার্ডেস্ট গেট, আজব একটা গেট হলো এটাকে বলে টাচ গেট। টাচ গেট এন্ড নাইফ গেট। টাচ গেট কাকে বলে? বেসিক্যালি ইট ইজ নট এ গেট। এটা যেটা হচ্ছে রানারের সাথে কাস্টিংটাকে জাস্ট একটু ওভারল্যাপ করা
জাস্ট একটু ওভারল্যাপ, এবং এটা 0.8 থেকে 1.2 মিলিমিটার ওভারল্যাপ, এর চেয়ে বেশি হলে পুরো লাভ হবে না। ঠিক আছে, তো এই ধরনের মিলিমিটারের ডিসটেন্সে যদি একটা গেট ইউজ করি তাহলে এটা পসিবল। এটার অ্যাডভান্টেজ হলো ইজি টু নক আউট, খুব সহজেই কাস্টিং থেকে রানার সেপারেট করা সম্ভব। আর ব্যাড সাইড যেটা দেখতেছি যে আমাদের এই ছোট্ট চ্যানেলের ভিতরে লিকুইড মেটাল যাবে, ঠিক আছে, এবং যখন এই চ্যানেলটা ছোট হয়ে যায় তখন এই সারফেস টেনশন ইফেক্টিভ হয়। তো এর ভিতর দিয়ে সারফেস টেনশন বাধা দিবে ডেফিনেটলি লিকুইড মেটাল এখান থেকে রিমুভ করার জন্য, এবং এই বাধাটা ওভারকাম করার জন্য আমাদের লিকুইড মেটালের মধ্যে সাফিসিয়েন্ট প্রেসার থাকতে হবে। এবং হিসাব করে দেখা গেছে কপার অ্যালয়ের জন্য এই প্রেসারটা 30 to 40 মিলিমিটার হাইট মেটালের প্রেসার লাগবে। তো এইচ রো জি যদি শুধু এইচ রো জি হিসাব করি তাহলে ওই এইচটা হবে 30 থেকে 40 মিলিমিটার। এই ধরনের মেটালের প্রেসার যদি হয় তাহলে পরে লিকুইড মেটাল এই চিকন চ্যানেলের ভিতর দিয়েও সারফেস টেনশনকে ওভারকাম করে ভিতরে ঢুকতে পারে। তবে যেহেতু এই ডাইমেনশনটা খুবই ছোট, যার কারণে এইটা ভেরি ডিফিকাল্ট টু মেক। এমন হতে পারে যে এটা হয়তো সরেই গেল অথবা আরেকটু বড় হয়ে গেল, এবং সেই সমস্ত ক্ষেত্রে নর্মালি যেটা করা হয় এই টাচ গেট না করে নাইফ গেট করা হয়, অর্থাৎ কাস্টিং এর সাথে একটা ছোট্ট একটা অ্যাকচুয়ালি গেট দেওয়া হয়। এখানে যেহেতু বাহ্যিকভাবে কোনো গেট নাই, এখানে অ্যাকচুয়ালি একটা গেট দেওয়া হয় যাতে করে এই এক্সটেনশনটা এই কি বলে এটাকে এই ওভারল্যাপিংটা করা পসিবল হয়। আরেকটা আছে, এটাকে বলে হর্ন গেট। এটা নর্মাল হর্ন গেট, একটা রিভার্স হর্ন গেট। এগুলো করা হয় বেসিক্যালি ইজি ম্যানুফ্যাকচারিং এর জন্য। ইজি ম্যানুফ্যাকচারিং স্ক্রুটাকেই এই ধরনের বেন্ড করে দেওয়া হয়েছে যাতে করে খুব সহজে এটা খুলে ফেলা যায়। এটা টান দিলে পরে যেহেতু ক্রস সেকশন কমতেছে এটা সরিয়ে ফেলা যায়, প্যাটার্নটা রিমুভালটা ভেরি ইজি হয়। তো এই ধরনের হর্ন অর রিভার্স হর্ন গেট করা হয়। দুইটাই ইজ নট রেকমেন্ডেড অ্যাট অল, বিকজ এখানে লিকুইড মেটাল যেহেতু ক্রস সেকশন কম, তো একটা জেটিং এফেক্ট হবে ডেফিনেটলি। অ্যাট দ্য সেম টাইম এখানে ইররেগুলার ফিলিং হবে। তো এই দুইটা কারণেই নর্মালি এগুলো সাধারণত মোল্ডাররা ইউজ করতো, এখন সায়েন্স বলে we should not use this type of thing. Another type of gating system is called pencil gate. So এটা সরিয়ে দিই। সো পেন্সিল গেটটা কেমন হচ্ছে সেটা হলো এই ধরনের যদি বড় সাইজের যদি আমরা রোলার কাস্টিং করি, ঠিক আছে, সো রোলার এটা হলো রোলার, মাঝখানে এটা হলো একটা রোলারের মাঝখানের পিনটা থাকার জন্য। সো রোলার হলো এইটা। সো এই ধরনের স্টিলের রোলার যদি আমরা ম্যানুফ্যাকচার করি অথবা কাস্ট আয়রন রোলার ইউজ করি, বিরাট বড় হাইটের রোলার, এইখানে এই জায়গাটার মধ্যে গোল একটা প্রসেস, যেহেতু রোলারটা সার্কুলার, সো এই সার্কুলার টপের মধ্যে এটা একটা রানার, এই রানারের মধ্যে ছোট ছোট অনেক গর্ত করে দেওয়া হয়, দিস কল পেন্সিল গেট, ঠিক আছে। তো এই ধরনের রানারটা যদি আমি উপরে এরকম ভাবে বসিয়ে দিই এবং লিকুইড মেটাল যদি আমি ঢালি তাহলে কি হবে, এই জায়গা দিয়ে মানে একদম ঝরঝর করে নিচে পড়তে থাকবে, জাস্ট নিচে পড়তে থাকবে। এবং এইটা কখন করা হতো? ইউজুয়ালি গ্রে আয়রনে, ইউজুয়ালি হেভি সেকশনে, এন্ড ইফ ইট ইজ এ গ্রিনস অ্যান্ড মোল্ড, তাহলে এই ধরনের সিস্টেম এখানে অ্যালাউ করা যায়। ওকে, কেন অ্যালাউ করা যায়? বিকজ ইট ইজ এ গ্রে আয়রন, বিকজ দ্য স্যান্ড ইজ গ্রিনস অ্যান্ড সিস্টেম। সুতরাং আমরা বলছি এদের মধ্যে একটা স্পেশাল সিস্টেম আছে, স্পেশাল বন্ডিং আছে, স্পেশাল রিলেশন আছে, যার কারণে ডিফেক্টটা ইউজুয়ালি কম হয়। তো এটা একটা সিস্টেম। এন্ড অ্যানাদার ওয়ান ইজ আ হেভি সেকশন। ইট মাস্ট বি এ হেভি সেকশন। কেন হেভি সেকশন? বিকজ এইখানে এটার সাথে লিকুইড মেটাল যখন ঝরঝর করে পড়তে থাকবে নিচে, এর সাথে যে বাতাসগুলো সাফ করে নিচে নিয়ে যাবে, যেহেতু অনেক বড় সেকশন, এটা সলিডিফিকেশন টাইম অনেক বড়, অনেক লম্বা সময় ধরে সলিডিফিকেশন হবে। এজ এ রেজাল্ট বাতাসগুলো যেটা নিচে ভিতরে ঢুকে গেল সেগুলো সময় পাবে উপর দিকে ফ্লোট করে ওঠার জন্য। তো এই একমাত্র কারণে হেভি সেকশন কাস্টিং ইজ অ্যালাউয়েবল। যদি এটা স্মল সেকশন হয় তাহলে এট অল নট রেকমেন্ডেড ইন দিস সিস্টেম, ঠিক আছে। আরেকটা হলো যদি ফিল্ম ফর্মিং মেটাল মোল্ড কম্বিনেশন হয়, অর্থাৎ আমরা যদি গ্রে কাস্টিং করি কিন্তু আমরা গ্রিনস অ্যান্ড না ইউজ করে আমরা যদি কেমিক্যাল বাইন্ডার স্যান্ড ইউজ করি তাহলে পরে দিস ইজ নট অ্যালাউয়েবল।
এট দ্য সেম টাইম আমরা যদি ডাক্টাইল আয়রন কাস্টিং করি, যেমন এখানে ফর এক্সাম্পল ডাক্টাইল আয়রন কাস্টিং করতে গেলে এখানে ম্যাগনেসিয়াম লাগে অথবা অন্য কোনো অ্যালুমিনিয়াম এলিমেন্ট, যে এলিমেন্ট গুলো হাইলি অক্সিডাইজিং, এই সমস্ত জিনিসগুলো যদি আমরা ইউজ করি তাহলে এই ধরনের সিস্টেম উইল নট ওয়ার্ক। সো দিস আর দ্য কমন গেটস নরমালি ইউজ করা হয় in the gating system. Okay. Now let's briefly talk about top, bottom and side gates. Top gating কাকে বলে? Top gating আমরা বলেছি যে উপর দিয়ে যেটা আসে, আমরা উপর থেকে লিকুইডটাকে ঢালতেছি, সো রানার থেকে সরাসরি মোল্ডের ভিতরে ঢুকছে। তো এই ধরনের সিনারিও যদি হয়, আমরা একটা রাফ কিছু সায়েন্স যদি এর ভিতরে দেখি, তাহলে পরে টপ গেটিং এর বেলা আমরা বলেছি যে এই স্ক্রু বটমটা একটা চোখ হিসেবে কাজ করে। সো ইফ দিস ইজ দ্য চোখ, তাহলে আমরা এখানকার এইচ রো জি ভেলোসিটি কত আছে, ম্যাক্সিমাম ভেলোসিটি, সেটা আমরা এখানে ইজিলি মেজার করতে পারি। দিস ইজ দ্য এইচ টি, একদম টপ থেকে শুরু করে পুরাটা এইচ টি। সো উই ক্যান ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভেলোসিটি, উই ক্যান ক্যালকুলেট দ্য এরিয়া অফ দিস চোক এসি, এবং উই ক্যান ক্যালকুলেট দ্য কিউ। সো ফ্লো রেট হবে এসি ভেলোসিটি ম্যাক্সিমাম। এখন এই লিকুইড মেটাল এর মধ্যে যে ফিল করতেছে, এই ফিলিং রেটটা যদি আমি সে কিউটা যদি হিসাব করি, কিউটা হবে হলো এরিয়া অফ দ্য মোল্ড এবং কতটুকু হাইট উঠতেছে, ঠিক আছে? তো এই এইচটা উইল বি চেঞ্জিং উইথ টাইম। তো চেঞ্জিং উইথ টাইম হলো ডিএইচ বাই ডিটি। তো ডিএইচ বাই ডিটি কে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে আমরা এই ফ্লো রেটটা পাবো। তো এই দুই ফ্লো রেট মাস্ট বি ইকুয়াল। সো কিউ, এটা হলো অ্যাকচুয়াল ক্রিটিক্যাল ফ্লো রেট, এবং এটা হলো মোল্ডের ভিতরে যে রেটে ফিল হচ্ছে। তো এই দুইটা আমরা যদি ইকুয়েট করি, ইকুয়েট করে আমরা যদি জাস্ট ইন্ডিকেট করি, সো এসি এবং এএম দুইটা কনস্ট্যান্ট, সেটা দিকে চলে গেল। ভেলোসিটি ম্যাক্স, ইট ইজ অলসো কনস্ট্যান্ট ফর এ পার্টিকুলার সিস্টেম, সেটা চলে গেল। এখানে শুধু ডিটি থাকবে, এখানে শুধু ডিএইচ থাকবে। তো এটা আলটিমেটলি যদি হিসাব করি আসে, তাহলে পরে আলটিমেটলি টি পাওয়া যাবে, যেটা এম বাই এসি এইচ এম বাই ভি ম্যাক্স। এইচ এম হলো হাইট অফ দ্য মোল্ড, এম হলো এরিয়া অফ দ্য মোল্ড, দুইটা গুণ করলে ভলিউম অফ দ্য মোল্ড পাওয়া যাবে। So ultimately, time required to fill the mold cavity in a top gated system will be equal to Vm by AC into Vmax. ঠিক আছে? So since the velocity of the liquid is maximum, আমরা যত ধরনের সিস্টেম বলেছি, এই সিস্টেমের মধ্যে ভেলোসিটি সবচেয়ে বেশি বড়, ভেলোসিটি ম্যাক্সিমাম এখানে, এবং এই ভেলোসিটি ম্যাক্সিমাম হওয়ার কারণে এটা যদি ম্যাক্সিমাম হয় অন্য টপ বটম সাইড সিস্টেমের মধ্যে, তাহলে টাইম রিকোয়ার্ড টু ফিল দ্য মোল্ড উইল বি দ্য মিনিমাম। ঠিক আছে? সো pouring time for top gating system is always the smallest. Top gating system preferred those casting have the having low fluidity, and those casting having large surface area. So তার মানে যে সমস্ত কাস্টিং এর ফ্লুইডিটি কম, যেমন ফেরাস স্টিল কাস্টিং এর বেলায়, এবং হ্যাভিং লার্জ সারফেস এরিয়া, লার্জ সারফেস এরিয়ার মধ্যে লিকুইড মেটালের ভেলোসিটি আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকে, আমরা জানি, বিকজ অফ ফ্রিকশন। সো এই সমস্ত ক্ষেত্রে আমরা টপ গেটিং সিস্টেম প্রেফার করতে পারি, কিন্তু মনে রাখতে হবে আমাদের এটা ভেলোসিটি ইজ হাই, মোল্ড এরেশন উইল বি হাই, এবং টোটাল হাইট এইচটি শুড বি রেস্ট্রিক্টেড, কারণ এইচটি যত বড় হবে ভেলোসিটি তত বাড়তে থাকবে। সো আনুমানিক 200 বা তার চেয়ে নিচে যদি থাকে, তাহলে মোটামুটি এরেশন প্রবলেম, ভেলোসিটি এবং টার্বুলেন্স একটু লিটল বিট লেস হবে। সো দিস ইজ অ্যাবাউট টপ গেটিং। সো আমরা এই ফর্মুলাটা মনে রাখি। বটম গেটিং এর বেলায় সিম্পল সেম ওয়েতে আমরা যদি হিসাব করি, এখানে একটা অসুবিধা যেটা হচ্ছে সেটা হলো লিকুইড মেটাল যেহেতু এখান থেকে উপর দিকে উঠতেছে, সো এই হাইট চেঞ্জ হওয়ার সাথে সাথে মেটাল হেড প্রেসারও চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ এই টোটাল হাইটটা তখন আর থাকছে না। এটা লিকুইড মেটাল একটু উপর উঠলে পরেই মেটাল হেড প্রেসার কমে যাচ্ছে। তো মেটাল হেড প্রেসার এইচটি মাইনাস এইচ হয়ে যাবে, এইচটি থেকে কতটুকু লিকুইড ভরলো সেটা মাইনাস হবে। তো এই জিনিসটা যদি আমি এখানে বসাই, তাহলে পরে ভেলোসিটি আলটিমেটলি এখানে কত হচ্ছে সেটা আমরা সিমিলার ওয়েতে এখানে আমরা যদি এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে হিসাব করি, ঠিক আছে, মানে বিটুইন টপ অফ দ্য পোরিং বেসিন এবং এই মোল্ডের মধ্যে এট এ ডিস্টেন্স এইচ। তো এইখানকার পয়েন্ট এবং এইখানকার পয়েন্টের মধ্যে যদি আমি বার্নওয়েল স্কেল বসাই, তাহলে এখানে মেটাল ভেলোসিটি যেটা পাওয়া যাবে সেটা হলো 2 জি এইচ। তো এখানে এই ফর্মুলা দিয়ে আমরা যদি জাস্ট আগের মতো যদি ক্যালকুলেট করি, দুটো কিউ যদি আমরা একসাথে করি, তাহলে পরে টি যেটা পাওয়া যায় এটা হলো 2 am by ac √2g ht √, সাথে মাইনাস ht
সিম্পল, জাস্ট সিম্পল ট্রান্সফরমেশন, নাথিং এলস। নতুন কিছু করা হয় নাই। নতুন যেটা করা হচ্ছে, এই ফর্মুলাটা আমরা এখানে উল্লেখ করেছি। এখন আমরা টিপিক্যাল একটা কাস্টিং দিচ্ছি, যে কাস্টিংটার হাইট স্ক্রু হাইটের সমান, জাস্ট অ্যাসিউম করছি। এই ধরনের কাস্টিং যদি হয়, তাহলে এই ফর্মুলার মধ্যে আমরা HT = HM হয়ে যাচ্ছে। সরি, এটা আর একটু বড় করা উচিত ছিল। HT = HM যদি হয়, তাহলে এটা ফর্মুলার মধ্যে বসালে এটা কাটা যাচ্ছে, আলটিমেটলি শুধু এটা থাকছে, এবং এটার মধ্যে ম্যানিপুলেট করে আমরা পাচ্ছি T = twice VM/SE। তো আগের ফর্মুলার মধ্যে এই 2টা ছিল না, এখানে এই বটম বোরিং সিস্টেমের মধ্যে এই 2টা চলে আসছে। তো অ্যাজ এ রেজাল্ট যেটা হলো, আমরা বটম বোরিং সিস্টেমের মধ্যে ফিলিং টাইম যেটা হয়, সেটা টপ বোরিং এ যা তার চেয়ে দ্বিগুণ। সো দ্বিগুণ স্লো রেটে লিকুইড মেটাল ফিল করে ইন দ্য বটম বোরিং সিস্টেম। সো বটম বোরিং সিস্টেমের মধ্যে সময় ডাবল লাগে টু ফিল দ্য মোর ক্যাভিটি। সো টুয়াইস লেস এফিশিয়েন্ট ইন পোরিং। কিন্তু সুবিধা যেটা আমরা বলেছি, যে বটম পোরিং এ ভেলোসিটি কম হওয়ার কারণে ইরেশন প্রবলেম ইজ মিনিমাইজড, টার্বুলেন্স ইজ দ্য মিনিমাইজড। সো একটা কুইক ক্যালকুলেশন করা যায়, তাহলে মোটামুটি অ্যাভারেজে আমরা যদি টপ পোরিং এবং বটম পোরিং দুইটাই যদি আমরা উল্লেখ করি, এটা হলো টপ পোরিং এ, এটা বটম পোরিং এর টোটাল ভেলোসিটি, ক্রিটিক্যাল ভেলোসিটি যেটা আছে। সো এভারেজ ভেলোসিটি এই দুটো করলে পরে আমরা একটা এভারেজ টাইম ক্যালকুলেট করতে পারি। সো দিস ইজ এভারেজ টাইম। So this is the maximum velocity top pouring, minimum velocity bottom pouring. So এই রেঞ্জের মধ্যে যদি থাকে, তাহলে পরে মোটামুটি টাইম লাগবে হলো এটা। যদিও আমরা এখানে বলেছি যে ইট ইজ অনলি অ্যান অ্যাপ্রক্সিমেট, কারণ ভেলোসিটির সাথে হাইটের রিলেশন ইজ নট লিনিয়ার। এখানে আমরা লিনিয়ার রিলেশন বলেছি, আমরা দেখেছি ইট ইজ নট লিনিয়ার, রুট ওভার আছে। সো অ্যাকচুয়ালি লিনিয়ার রিলেশনটা করলে পরে সামান্য ভুল হবে, বাট দিস ইজ অ্যান অ্যাপ্রক্সিমেট, যার মাধ্যমে আমরা মোটামুটি গেস করতে পারি যে টাইম কিরকম লাগবে। সাইড পোরিং এর বেলায় দুইটার যোগফল, কারণ এইটুকু হচ্ছে টপ পোরিং, এইটুকু হচ্ছে বটম পোরিং। তো টপ পোরিং এর জন্য, টপ পার্টের জন্য আমাদের লাগবে এই টাইম, বটম পোরিং এর জন্য লাগবে এই টাইম, এই দুটার যোগফল হবে টোটাল ফিলিং টাইম। তো এই হলো মোটামুটি আমাদের পোরিং। আমরা অনেক সময় নিয়ে নিলাম, ওকে, এটা শেষ করি। লাস্টলি যেটা আছে জাংশন এফেক্ট। জাংশন এফেক্ট হলো যখন রানারের সাথে গেট লাগাই, অথবা গেটের সাথে যখন কাস্টিং লাগাই, তখন অলওয়েজ একটা জাংশন ফর্ম করে, একটা জয়েন্ট ফর্ম করে, ঠিক আছে? এবং তুমি যেভাবেই লাগাও না কেন, এই জাংশনটা ইউজুয়ালি মোটা ডাইমেনশন হয়, বড় হয়। তো এরকম চিকন একটা ক্রস সেকশন আসছে, এরকম একটা চিকন যদি ক্রস সেকশন লাগাও, তাহলে এই জয়েন্টের জায়গায় এরিয়াটা বড় হয়ে যায়। যেহেতু জয়েন্টের জায়গায় এরিয়াটা বড়, অ্যাজ এ রেজাল্ট এইখানকার লিকুইড সবচেয়ে দেরিতে সলিডিফাই হবে। সবচেয়ে দেরিতে সলিডিফাই হলে পরে অন্য জায়গাগুলো সব যদি সলিডিফাই হয়ে যায়, এটা যদি সবার চেয়ে দেরিতে হয়, তাহলে এটা যখন সলিডিফাই হবে, তার জন্য যে শ্রিঙ্কেজ হবে, সেই লিকুইড মেটাল ফিট করার মতো কোনো জায়গা থাকবে না অন্য, কারণ সব জায়গাগুলো ভরে গেছে, সলিডিফাই হয়ে গেছে। যার জন্য এটাকে বলে হটস্পট, অর্থাৎ লাস্ট লিকুইড টু সলিডিফাই, এবং এখানেই একটা শ্রিঙ্কেজ ক্যাভিটি বা ডিফেক্ট ফর্ম করবে, ঠিক আছে? তো আমরা এটা যদি একটু ম্যাথমেটিক্যালি দেখি, সো এটা একটা, লেটস সে দিস ইজ দ্য রানার, এবং রানারের সাথে একটা গেট লাগানো হয়েছে। তো এই জয়েন্টের মধ্যে, তাহলে এটা দেখো, এখান থেকে এখানকার ডাইমেনশন যা, এখান থেকে এটা ডাইমেনশন যা, এই সেন্টারে যদি একটা স্ফিয়ার তৈরি করে আঁকি, সার্কেল আঁকি, এই সার্কেলের ডায়ামিটার সবচেয়ে বড় হবে। এখানে যত বড় সার্কেল আঁকবা, এখানে যত বড় সার্কেল আঁকবা, এই দুইটা ডায়ামিটারের চেয়ে এখানে সার্কেল যেটা আঁকবা, সেই ডায়ামিটারটা তত বড় হবে। যার কারণে এই সেন্টারের মধ্যে লিকুইড সবচেয়ে দেরিতে সলিডিফাই হবে, যার জন্য এটাকে বলি হটস্পট, এবং এই হটস্পটের মধ্যে ডিফেক্ট তৈরি হবে। তো এটা হলো টিপিক্যাল জিওমেট্রি অফ এ জাংশন। আমরা এটাকে বলি আর্ম, এটাকে বলি আর্ম, এটাকে বলি লেগ, এবং এই পয়েন্টটাকে বলি জাংশন। এবং দিস ইজ দ্য থিকনেস অফ দ্য আর্ম, দিস ইজ দ্য থিকনেস অফ দ্য লেগ, স্মল টি। Junction can be T junction. This is called T. T এর মতো দেখে বলে T junction, or junction could be L junction. এখান থেকে এখানে এই ধরনের একটা, this is called L junction. Y junction আছে, আর নানাবিধ জাংশন আছে। This is the most common junction. T junction is the most common one. আরেকটা sometimes আছে যেটাকে বলে জাস্ট এক্সটেনশন, কাস্টিং এর সাথে সেম হাইটের একটা গেট লাগিয়ে দেওয়া হয়েছে,
So this is called extension, not even it is a junction. এই সেন্টারের মধ্যে হটস্পট তৈরি হবে, but this is not L junction, it is an extension. ওকে, সো এখন এই জাংশন যদি তৈরি হয় তাহলে আমরা বলছি জাংশনের সেন্টারে ক্যাভিটি তৈরি হয়, এবং এইটা এই ডিফেক্টটা মিনিমাইজ, এই হটস্পটটা অ্যাভয়েড করার জন্য কতগুলো রুল আছে, সেই রুল মেনটেন করতে হবে। এক নম্বর হলো, যদি আমরা কোনো গেট ইউজ করি, লেটস সে দিস ইজ আওয়ার রানার, রানার থেকে গেট যদি ইউজ করি তাহলে পরে রানারের যে ডাইমেনশন তার চেয়ে অবশ্যই অর্ধেক হইতে হবে গেটের ডাইমেনশন। সো এটা যদি থিকনেস 10 হয়, এটা থিকনেস 5 হতে হবে, তার চেয়ে কম হতে হবে। তাইলে পরে এই জাংশনের মধ্যে কোনো ধরনের ডিফেক্ট কম করবে না, এই ধরনের ডিফেক্ট কম করবে না। যেহেতু এটা মোটা, সো ডিফেক্ট কম করলে পরে রানারের মধ্যে ডিফেক্ট হবে, গেটের মধ্যে ডিফেক্ট হবে না। আরেকটা হলো ফিডার যদি ইউজ করি, আমরা কাস্টিং এর মধ্যে ফিডার ইউজ করি, সো ইট ইজ অলসো ফর্ম এ জাংশন। তখন যে আমাদের কাজ হলো ফিডারটা সবচেয়ে দেরিতে সলিডিফাই হতে হবে, তখন এখানে এগেইন এটার যা থিকনেস এইটা তার চেয়ে ডাবলের বেশি হতে হবে, অ্যাটলিস্ট ডাবল হতে হবে, যাতে করে এই জাংশনটা এখানে ফর্ম না করে, জাংশনটা যেন উপরে, ডিফেক্টটা যেন উপরে ফর্ম করে। তো এই ধরনের কিছু রুলস আমাদের মেনটেন করতে হবে। এখানে একটা বিভিন্ন ডেটাগুলো আছে, বিভিন্ন ডাইমেনশনে করার পরে দেখা গেছে যে যদি আমরা এই লেন্থ, ওই যে লেগ, আর্ম এবং জাংশন এদের মধ্যে যদি আমরা রেশিওটা এই ধরনের রাখি, তাহলে আমরা উই ক্যান অ্যাভয়েড হটস্পট ফরমেশন। ঠিক আছে, তো 40-20, তো দিস ইজ দ্য রেশিও, সো ডবল, তো অ্যাটলিস্ট ডাবল হতে হবে যদি আমরা এই ধরনের কোনো জাংশন তৈরি করি। সো দিস ইজ অল অ্যাবাউট আওয়ার টুডেস ক্লাস। এটাকে যদি আমি স্টপ করি, তাহলে আমরা এই ক্লাসের মধ্যে আপনারা যেটা দেখতে চাইলাম সেটা হলো রানার কি করে ডিজাইন করে এবং গেট কি করে ডিজাইন করে। সো এনি কোয়েশ্চেনস? স্যার, এই যে লাস্ট স্লাইডটাতে যে ফিগারটা ছিল, যে ফিডার যদি কানেক্টেড হয় তাহলে ওখানে জাংশনের এফেক্টটা মিনিমাইজ করতে ফিডারের সাইজটা কি রকম হওয়া উচিত? তো ওই রুল 2টা মনে রাখতে হবে, ঠিক আছে? তো যে কোনো একটা 2 গুণের চেয়ে ছোট করতে হবে অথবা 2 গুণের চেয়ে বড় করতে হবে। ফিডার যেহেতু বড় লাগে, সুতরাং রানারের থিকনেস এসে ফিডার 2 গুণ বা তার চেয়ে বড় করতে হবে। আর যদি গেট যেহেতু চিকন লাগে, এই জন্য গেটটা রানারের থিকনেস এসে 2 গুণ ছোট করতে হবে। স্যার, বাট টিপিক্যালি আমরা যে ফিগারস গুলো দেখেছি, ফিডার তো ডাইরেক্টলি ওই কাস্টিং এর সাথে কানেক্টেড থাকে, ওটা তো রানারের সাথে কানেক্টেড থাকে না। স্যার, টিপিক্যাল যে স্কিম্যাটিক গুলো দেখেছি সো ফার, ওখানে তো ফিডারস আর ডাইরেক্টলি মানে মোল্ড ক্যাভিটির সাথে কানেক্টেড থাকে। মোল্ড ক্যাভিটির সাথে কানেক্টেড থাকে না? ইয়েস স্যার, রানারের সাথে তো ফিডারটা কানেক্ট থাকে না, তো ওখানে ওই রুলটা মেইনটেইন করতে হবে। হ্যাঁ ঠিক আছে, ওই মানে তুমি মনে করো যে একটা প্লেট কাস্টিং করছো, ঠিক আছে, অথবা একটা রেক্ট্যাঙ্গুলার বার কানেক্ট করতে হবে। সো একটা রেক্ট্যাঙ্গুলার বার যদি হয়, তাহলে রেক্ট্যাঙ্গুলার বারের একটা ক্রস থিকনেস আছে, ঠিক আছে? সো আমরা যখন ফিডার ডিজাইন করব তখন একটা প্রিন্সিপাল ফলো করব যে ডিরেকশনাল সলিডিফিকেশন, ঠিক আছে? ডিরেকশনাল সলিডিফিকেশন কোথায় হওয়া উচিত? কাস্টিং এর থেকে ডিরেকশনাল সলিডিফিকেশন শুরু হবে এবং এই সলিডিফিকেশন শেষ হবে হলো ফিডারে। কারণ ফিডারের পারপাসই হলো লিকুইড মেটাল ফিট করা কাস্টিং এর মধ্যে। তো কাস্টিং আস্তে আস্তে শ্রিঙ্ক করতেছে ডিউরিং সলিডিফিকেশন। তো শ্রিঙ্ক করার কারণে যাতে পুরোটা ভরা থাকে, সো লিকুইড মেটাল এখানে এক্সট্রা লাগবে। সো ফিডার ওই এক্সট্রা লিকুইড মেটাল গুলো দিবে, ঠিক আছে? তো যেহেতু এক্সট্রা মেটাল দেবে, সেই জন্য সুবিধা হয় যদি এটা উপরে থাকে, কারণ বাই গ্র্যাভিটি লিকুইড মেটাল নিচে দিকে মুভ করবে। সেই জন্য ইউজুয়ালি যেটা করে, ফিডারটা কাস্টিং এর উপরে বসায়। এখন ফিডারের ডাইমেনশন কত হবে, ফিডার কত মোটা হবে, আমরা ডিজাইন করার সময় দেখবো, ইটস এ হিউজ প্রবলেম। তো ফিডার যত মোটা হবে, সেই মোটা করতে কতটুকু মোটা হবে সেটা হলো কাস্টিং এর যে থিকনেস তার চেয়ে বড় হইতে হবে। যদি আমি ওই যে ডিফেক্ট যেটা ফর্ম করে সেটা কাস্টিং এবং ফিডারের জয়েন্টের মধ্যে না হইতে হয়। তো এই জয়েন্ট যেটা আছে, জয়েন্টের মধ্যে যদি সার্কেল ড্র করি, সেই সার্কেলের ডায়ামিটার যেন অবশ্যই ফিডারের ডাইমেনশনের চেয়ে ছোট হয়, না হইলে পরে ওই জায়গাটা দেরিতে সলিডিফাই হবে। যে জায়গা বড় সেই জায়গায় দেরিতে সলিডিফাই হবে, এবং এই বড় জায়গাটা যেন ফিডারে থাকে, নট জয়েন্টে অথবা নট কাস্টিং এ। সেটা যদি করতে হয় তাহলে পরে ফিডারের ডাইমেনশন মাস্ট বি অ্যাট লিস্ট ডাবল অফ দ্য কাস্টিং ডাইমেনশন। স্যার বুঝেছি।
গেটের বেলা তার উল্টা, ঠিক আছে? গেট যেহেতু চিকন হয়, সুতরাং জয়েন্টে না হওয়ার কারণ, না হওয়ার জন্য গেটের যে ডাইমেনশন আছে তার চেয়ে রানার ডাইমেনশন মোটা ডাবল, অ্যাটলিস্ট ডাবল হতে হবে, তাহলে পরে ডিফেক্টটা জয়েন্টে না হয়ে রানারে চলে যাবে। ইয়েস স্যার, বুঝেছি। ওকে, তাহলে আমরা মোটামুটি 5 মিনিট ব্রেক নেই, আমাদের আরেকটা লেকচার আছে সেটা শেষ করব, না হলে আগামী সপ্তাহে থেকে ডিজাইন করা যাবে না। ওকে, 5 মিনিট ব্রেক। স্যার আর একটা Yes. জিনিস হচ্ছে যে আমাদের তো এই ক্লাসগুলো রেকর্ডেড হচ্ছে, তো এই রেকর্ডেড ক্লাসগুলো যদি আমাদের কাছে থাকতো তাহলে একটু সুবিধা হতো আর কি।